সো ফরিদপুরে ওনার এক্সপ্যানশন শুরু হয়ে যায়। তো বেসিক্যালি এই পয়েন্টটা থেকে ফরিদপুরের জার্নিটা শুরু হয় এই সময়টা থেকে উনি ফেরত আসার পরে। তো চাঁদপুর প্যালেসের ভিতরেও ওনার যে জায়গা, মানে উনি ওনার নিজের থাকবার জন্য এক্সটেনশন তৈরি করেন। সেখানে উনি ওনার নিজের থাকার ব্যবস্থাটা এক্সটেনশন করেন। বাই দ্যাট টাইম চাঁদপুর প্যালেস হ্যাড অলসো এক্সটেন্ডেড ইভেন ফার্দার, এবং মানে সেখানে আমি আগেই বলেছি যে মানে কয়েকশো মানুষ বসবাস করতো। এখন সেখানে আরও মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। আরও কিছু ডিস্টেন্ট রিলেটিভস, আত্মীয়, তার মানে স্টেপ মাদারের সাইড থেকে তার আরও কিছু রিলেটিভস এসে সেখানে থাকা শুরু করেছে। তো জায়গাটা বেশ একটা মানে আগেই তো অনেক ওখানে কনস্পিরেসিজ অথবা গসিপ ইত্যাদি, ফ্যামিলি পলিটিক্স, প্যালেস ইন্ট্রিগস, এগুলোর একটা সেসপুল এটা অলমোস্ট হয়েছিল। তো এখন উনি এসে যেটা দেখলেন যে এখানে সিচুয়েশনটা আরও খারাপ হয়ে গেছে ওই ওই সেন্সে। উনি 1871-এ যখন আসার ন্যাচুরালি তখন উনি করলেন, ওনার ইনলজ বেসিক্যালি ওনার শ্বশুরবাড়ির ফ্যামিলিকেও সেখানে ইনভাইট করলেন। তারাও আসলো এবং সেখানে বেশ একটা গ্র্যান্ড প্রোগ্রাম হলো, রিসেপশন হলো, সব কিছু মানে পুরো ফরিদপুরের মানুষজনের মধ্যেও এটা একটা অনেক বড় একটা ইভেন্ট হয়ে গেল যে মানে চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস ইজ হিয়ার। সো তখন বেগম শারাফাতুন্নেসার বয়সে প্রায় 10 বছরের ছোট এক বোন, she also came to attend this very big grand celebration চাঁদপুরে। তো সেখানে তখন বেসিক্যালি তার বোধহয় বয়স না, এত না, 5-6 ইয়ার্সের মধ্যে ডিফারেন্স ছিল, কারণ শি ওয়াজ তখন ইন হার মিড টিনস, 15-16-র মতো ছিল। বেগম শারাফাতুন্নেসার সাথে যখন প্রথম চৌধুরী মঈজুদ্দিন সাহেবের দেখা হয়েছিল তখন শি ওয়াজ অ্যাবাউট 15-16, বিয়ে হতে হতে অ্যাবাউট 20 হয়ে গিয়েছিল বয়স। তারপরে তো 21-এর দিকে আসলো, কয়েক বছরের ছোট। হ্যাঁ, তো ছোট বোন 5-6 বছরের মতো ছোট ছিল। তো শি কেম অ্যান্ড দেন she actually got very much charmed by the presence of চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাসের যে 4 মাসের বড় ভাই যিনি ছিলেন আর কি, যে স্টেপ ব্রাদার। তো গিয়াসুদ্দিন বিশ্বাস, বাট ছোট করে বোধহয় তো ওনাকে মজা করে বোধহয় গেন্দু বিশ্বাস বলা হতো। তো বেসিক্যালি গেন্দু বিশ্বাসকে দেখে, একজন ছিল গিয়াসুদ্দিন বিশ্বাস, একজন ছিল নাইমুদ্দিন বিশ্বাস, তাকে মজা করে বোধহয় নেন্দু বিশ্বাস বলতো। দেন দেয়ার ওয়াজ অ্যানাদার ব্রাদার আলফাজউদ্দিন অ্যান্ড ওফাজউদ্দিন, 4 ভাই। তো 4 স্টেপ ব্রাদার্স। তো তার মধ্যে গিয়াসুদ্দিন বিশ্বাস অ্যান্ড নাইমুদ্দিন বিশ্বাস, 2 of the brothers, চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাসের থেকেও আরও টলার ছিলেন। they would be a full 2 meters, maybe 6'7" এর মতো। আমি ছবিটা নামিয়ে এনে আপনাদের দেখাবো, সেখানে ইউ উইল সি দ্য বিট অফ আ হাইট ডিফারেন্স তাদের মধ্যে। তো বেসিক্যালি চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস ওয়াজ মানে at least 6'5" to 6'6", মানে at the very minimum. তো ওকে, গোয়িং ব্যাক টু দ্য স্টোরি। তো তখন ওই গেন্দু বিশ্বাস, গিয়াসুদ্দিন বিশ্বাসের সাথে বেগম শারাফাতুন্নেসার বড় বোন না, মানে ছোটো বোনের বিয়ে ওখানেই অনুষ্ঠিত হয়ে যায়। বিকজ মানে শি টেক্স আ স্ট্রং ফ্যাসিনেশন টুয়ার্ডস হিম, হি টেক্স আ স্ট্রং ফ্যাসিনেশন টুয়ার্ডস হার। ফ্যামিলির মধ্যে অলরেডি একটা সম্পর্ক আছে, তো হয়ে যাক। তো আবার তো ওখানে বিয়ে হয়ে গেল। তো সেভাবে করে তখন গেন্দু বিশ্বাসের মানে বিয়ে হয়। তো তারা দে বিকাম ব্রাদার্স ইন ল অ্যাজ ওয়েল অ্যাজ স্টেপ ব্রাদার্স। সো এভাবে করে পরিবারের যাত্রা আবার নতুনভাবে শুরু হয়। চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস উনি এসে তার মায়ের সাথে, মানে তার স্টেপ মাদারের সাথে, হি কামস টু টার্মস উইথ হার, মেক্স পিস উইথ হার, সেজ দ্যাট আগে যা হয়েছে হয়েছে, আমি আসলে কে আমার সাথে কী করেছে আমি সেগুলোর ইনভেস্টিগেশনের মধ্যে যাবো না। ইট কুড হ্যাভ বিন এনিবডি। আমি সেটার মধ্যে কোনো কিছুর মধ্যে ঢুকছি না। আমি নতুনভাবে লাইফ শুরু করতে চাচ্ছি আপনার আশীর্বাদ নিয়ে আপনার সাথে।
এবং তারপরে ওই যে চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস উনি ফরিদপুরের মধ্যে যেটা যেটা বললাম যে অনেক রকম বিজনেসেস শুরু করেছে, অনেক রকম এক্সপ্যানশন শুরু করে, এবং সেই এক্সপ্যানশনসগুলোর মধ্যে উনি ওনার ভাইদেরকে শেয়ার দিতে থাকে। সো এভাবে করে উনি ওনার আলহামদুলিল্লাহ, তো উনি সেভাবে করে ওনার যে অরিজিনাল চাঁদপুর স্টেটের যে অনেকগুলো এরিয়া যেগুলো হাতছাড়া হয়ে গিয়েছিল সেগুলো উনি রিঅ্যাকোয়ার করলেন। সেগুলো রিঅ্যাকোয়ার করে মূলত সে জায়গাগুলো উনি ওনার ভাইদের কাছে আবার দিয়ে দিলেন, তার ভাইদের দায়িত্বে। আর নতুন যে জায়গাগুলো উনি অ্যাকোয়ার করা শুরু করলেন সেই জায়গাগুলোর মধ্যেও কিছু কিছু জায়গাতে ভাইদেরকে উনি শেয়ার দেওয়া শুরু করলেন, কারণ যেহেতু কিছু কিছু পোর্শন পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে। যেমন ঈশানচন্দ্র সরকার সাহেব উনি যেরকম কিছু জায়গা কিনে উনি আলাদাভাবে একটা স্টেট ফর্ম করে একটা জমিদারি স্ট্যাবলিশ করে ফেলেছিলেন। সো সেখান থেকে তো আর ওই জায়গাগুলো আবার ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ উনি আর সেটা রিসেল করতে ইন্টারেস্টেড ছিলেন না। তো তখন উনি, যার কারণে চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস, তখন উনি আরও অন্যান্য জায়গাতে অ্যাক্রস গ্রেটার ফরিদপুর যে উনি আরও জায়গা কেনা শুরু করলেন, সেখান থেকে উনি কিছু পোর্শনস ওনার ভাইদের জন্য অ্যালোকেশন শুরু করে দিলেন। আর এভাবে করে 1870s দশকটা যাচ্ছে। 1870s দশকের মধ্যে আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটে। উনি দেখলেন যে আসলে এখানে অনেক উপদ্রব আছে। কী ধরনের উপদ্রব? এটা হচ্ছে যে যদিও বেসিক্যালি মানে ঈশানচন্দ্র সরকার সাহেবের সাথে বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হলো, এবং উনি মোটামুটি একটা রেসপেক্টফুল একটা রিলেশনশিপ মেনটেন করতেন। বাট আরও কিছু অন্যান্য ফ্যামিলিজ ছিল ফরিদপুরে, যারা মেবি এটা সাম কাইন্ড অফ সাইকোলজিক্যাল থিং, যেহেতু ওই 23টা স্টেট মানে অংশ থেকে তারা এই অংশগুলো কিনে নিয়েছিল, they would always like to show that মানে they would always want to, মানে এখানে একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম হতো আর কি, যে বিশেষ বাড়ির পক্ষ থেকে মঈজুদ্দিন সাহেবের ভাইদের মধ্যেও হয়তো কিছুটা অ্যারোগেন্স অ্যাটিটিউড থাকতো টুয়ার্ডস আদার পিপল, আদার ল্যান্ডলর্ডস ইন ফরিদপুর, যে ম্যাক্সিমাম তোমাদের জায়গাগুলো অরিজিনালি আমাদের ছিল, এরকম হয়তো একটা অ্যাটিটিউড প্রবলেম তাদেরও ছিল। আর তাদের দিক থেকে একটা অ্যাটিটিউড ছিল যে আমরা এখন তোমার বস হয়ে গেছি এরকম, বা আমরাও তোমার থেকে এখন কম না, বা মানে, এবং সেই জিনিসটা প্রমাণ করার জন্য বা তাদের কিছুটা অ্যারোগেন্ট অ্যাটিটিউডকে একটু ভাঙার জন্য অন্যান্য যে লর্ডস যারা তৈরি হয়েছিল, কানাইপুরের ফ্যামিলি ছিল, তারপর আরও এরকম অনেক ফ্যামিলিজ ছিল ফরিদপুরে, তারা তাদের বাহিনী নিয়ে মাঝে মধ্যেই আসলে বিশ্বাস বাড়ি অ্যাটাক করতো, এবং বিশ্বাস বাড়ির যে জায়গা জমি ছিল সেগুলো অ্যাটাক করতো। তো এগুলো তো আগেও এই ধরনের কিছু ঘটনা ঘটতো, তো যেগুলোকে প্রতিহত করার জন্য কিন্তু বিশ্বাস বাড়ি বেশ একটা স্ট্রং আর্মি তৈরি করেছিল, এবং যার কারণেই ফ্যামিলির সবাই কিন্তু দে ওয়ার ভেরি ওয়েল ট্রেইনড ইন দ্য আর্ট অফ ফাইটিং, ইন দ্য আর্ট অফ ওয়ার। তো যার কারণে মঈজুদ্দিন সাহেব নিজেও হি ওয়াজ সো গুড অ্যাট ফাইটিং এন্ড হি ওয়াজ সাচ এ গ্রেট ওয়ারিয়ার। তো বাট উনি আসলে এসে দেখলেন যে যেভাবে পুরো স্টেটটাই একটু ডিসইন্টিগ্রেট করে গিয়েছিল, সেরকমভাবে আর্মিটাও ডিসইন্টিগ্রেট করে গিয়েছিল। তো তখন উনি মোটামুটি একটা ইনিশিয়েটিভ নিলেন আবার পুনর্গঠন করার জন্য। তো উনি এবার বেশ একটা ড্রাইভ দিয়ে প্রায় ক্লোজ টু 20,000 পিপলের একটা মানে ম্যাসিভ আর্মি ক্রিয়েট করে ফেললেন চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস। সো দ্যাট ওয়াজ আ মেজর থিং দ্যাট হ্যাপেন্ড অ্যাক্রস দ্য 1870s। অ্যান্ড উনি 1870s-এ ম্যাসিভ যে এক্সপ্যানশন ড্রাইভ উনি শুরু করলেন, তো সেটার জন্য অনেকের সাথেই ওনার কনফ্লিক্ট বাধা শুরু করলো, অনেক রকম জেলাসিস হওয়া শুরু করলো, এবং অনেকেই কিন্তু তার সাথে তখন আর্মড কনফ্লিক্টে এমব্রয়েলড হওয়া স্টার্ট করলো। তো ওনার জায়গা জমি ল্যান্ড অ্যাটাক করছে, ক্রপস নিয়ে যাচ্ছে। তো তখন এইগুলোকে ডিফেন্স করার জন্য তখন ওনাকে ওনার এই যে মানে আর্মি দ্যাট হি ক্রিয়েটেড তাদেরকে ডিভাইড করে একটা পুলিশ ফোর্সের মতো হি হ্যাড টু ডিপ্লয় দেম অ্যাক্রস হিজ স্টেটস। আর বাই দিস টাইম 1870s-এ কিন্তু চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস কিন্তু হি স্টার্টেড বাইং ল্যান্ড নট অনলি ইন গ্রেটার ফরিদপুর, মানে in the zone of Rajbari district, main ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জেও কিছু জায়গা,
উনি পাবনাতে অনেক জায়গা কিনলেন, উনি রংপুরতে জায়গা আছে, রংপুরে কিনেছিলেন, ময়মনসিংহে টাঙ্গাইলে সেখানে অলরেডি ছিল, পাবনায় কিনলেন এখন, উনি মানিকগঞ্জে এস্টেট কিনলেন, উনি বিক্রমপুরের সাইডে মুন্সিগঞ্জের সাইডে এস্টেট কিনলেন, হি স্টার্টেড বাইং এস্টেটস ঢাকার আশেপাশে, গাজীপুরে। তো ম্যাসিভ এক্সপ্যানশন ওনার শুরু হয়ে গেল, মানে 1870s ওয়াজ জাস্ট লেফট রাইট অ্যান্ড সেন্টার হি ইজ মানে বাইং ল্যান্ড অ্যান্ড হি ইজ গ্রোয়িং। অ্যান্ড যেখানেই দেখা যাচ্ছে যে কোনো মানে এস্টেট বিক্রি হচ্ছে, বা যেখানেই দেখা যাচ্ছে যে কোনো একটা মানে কোথায় অকশন হচ্ছে, উনি সেই অকশনে পার্টিসিপেট করতেন অ্যান্ড হি উড বাই দ্য ল্যান্ড। তো এভাবে করে দেখা গেল যে উনি কলকাতাতে ওনার বিচরণটা বাড়া শুরু হলো 1870s-এ। উনি রেগুলার বেসিসে কলকাতা যেতেন। কলকাতায়, অ্যাজ আই সেড, কলকাতার জোড়াসাঁকোতে অলরেডি প্রসন্ন কুমারনাথ ঠাকুর সাহেবের সাথে ওনার পার্টনারশিপে উনি অনেক জায়গা অলরেডি নর্থ বেঙ্গলে কিনেছিলেন। ওনাকে ইনভাইট করলেন ফরিদপুরে আসতে, ওনাকে নিয়ে একসাথে উনি গেরদাতে বেশ কিছু জায়গা কিনলেন, গেরদা গোট্টি এই এরিয়াতে বেশ অনেক এস্টেট কিনলেন প্রসন্ন কুমারনাথ ঠাকুর সাহেবের সাথে জয়েন্টলি ইন ট্যান্ডেম। তো তারপরে উনি রেগুলার বেসিসে আসলে কলকাতায় যাতায়াত শুরু করলেন। ইনিশিয়ালি কলকাতায় যখন উনি যেতেন, উনি প্রসন্ন কুমারনাথ ঠাকুরের ইনভিটেশনে ওনাদের ওখানেই থেকেছেন, দু একবার জোড়াসাঁকোতেও থেকেছেন শুনেছি, বাট মোস্টলি ট্যাগোর ক্যাসল, যেটা ওনাদের পাথুরিঘাটায় ওনাদের বাড়ি ছিল, প্রথমে আরেকটু ছোটো বাড়ি ছিল, পরোটা এক্সপ্যানশন করে ট্যাগোর ক্যাসল হয়। তো উনি প্রসন্ন কুমারনাথ ঠাকুর সাহেবের সাথেই তার গেস্ট হিসাবেই মোস্টলি থাকতেন ওখানে। দে বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। এবং উনি কলকাতাতে বেশ একটা প্রতিষ্ঠিত ফিগারে পরিণত হলেন চৌধুরী মঈজুদ্দিন বিশ্বাস, কারণ হি ওয়াজ ওয়ান অফ দোজ পার্সনস, বিকজ উইথ হিজ ম্যাসিভ বিজনেস আর্নিংস ফিউলিং হিজ ইনকাম এজ ওয়েল, হি ইউজ টু ওয়াক ইন, এবং উনি এক শটে একটা অকশনে 20,000 একর 23,000 একর এরকম লার্জ ট্র্যাক্টস অফ ল্যান্ড উনি এরকম এস্টেট লক স্টক অ্যান্ড ব্যারেল ক্যাশ ডাউন পেমেন্টে উনি কিনে ফেলতেন। তো যার কারণে হি বিকেম কোয়াইট আ সেন্সেশন অ্যান্ড আ টক অফ দ্য টাউন ইন ক্যালকাটা অ্যাজ ওয়েল। So that was basically how he was growing, and that was his trajectory in the 1870s. He was becoming a massive sensation in the landowning sector. এবং ব্রিটিশদের সাথে উনি একটা খুব ইন্টারেস্টিং ইকুয়েশন মেনটেন করতেন, যে তাদেরকে উনি ফিনান্সিয়াল যেই অব্লিগেশনসগুলো আছে, যে ট্যাক্সেসগুলো আছে, সেই ট্যাক্সেসগুলো উনি পে করে দিতেন, এবং ইন এক্সচেঞ্জ অফ দ্যাট, চাই কি কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিই দিয়ে দিতেন, অ্যান্ড ইন এক্সচেঞ্জ অফ দ্যাট হি ইউজ টু ইন এ ওয়ে বাই দেয়ার কোঅপারেশন, যে আমি আমার মতো করে আমার এস্টেট ম্যানেজ করব, চালাবো, আমি আমার মানুষজনদেরকে এভাবে পরিচালনা করব, ওভাবে পরিচালনা করব, অ্যান্ড ইউ স্টে আউট অফ ইট বেসিক্যালি। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে ম্যাক্সিমাম এস্টেটসগুলোতে কলোনিয়াল গভর্নমেন্টের ভূমিকাটা ছিল একটা প্রভু ভাব ছিল, লাইক দে ওয়ার দ্য বসেস, অ্যান্ড ম্যাক্সিমাম এস্টেটসের যারা ওনার্স ছিল, দে উড হ্যাভ টু কাভার বিফোর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, বিকজ তাদেরকে আসলে সাপোর্ট না করলে সানসেট ল দিয়ে, এই ল দিয়ে, ওই ল দিয়ে তাদের এস্টেট অ্যাকোয়ার করে ফেলার রাইট এবং ক্যাপাসিটি এবং এবিলিটি ব্রিটিশ গভর্নমেন্টের ছিল। তো he basically understood one thing, that এখানে ব্রিটিশ গভর্নমেন্টের একটা মেজর ইন্টারেস্ট যেটা, সেটা হচ্ছে ফিনান্সিয়াল। সো সেই জায়গাটাকে উনি মোটামুটি ক্যাপিটালাইজ করে হি ক্রিয়েটেড দ্যাট সিস্টেম আর কি, যে তোমাকে আমি ফিনান্সিয়ালি স্যাটিসফাইড রাখবো, বাট আমি আমার কথা বলবো, আমি আমার বক্তব্য যা দেওয়ার বলবো, আমার যদি কোনো কিছু ভালো না লাগে, পছন্দ না হয়, ইফ আই হ্যাভ এ গ্রিভেন্স টু এক্সপ্রেস, আই এম গোয়িং টু এক্সপ্রেস মাই গ্রিভেন্স অ্যান্ড ইউ উইল হ্যাভ টু অ্যাড্রেস ইট, ইউ হ্যাভ টু ফিক্স দিস প্রবলেম, আমি কি টাকা দেই না, এরকম একটা অ্যাটিটিউড ওনার ছিল। তো এরকম একটু প্রতিবাদী সর্ট অফ একটা অ্যাটিটিউড ছিল, এবং এই অ্যাটিটিউডটা ইট স্টার্টেড স্প্রেডিং ইনফেকশাসলি, নট অনলি ইন ফরিদপুর বাট অলসো কলকাতার মধ্যে ওনার এই অ্যাটিটিউডটা ইট স্টার্টেড গেইনিং পপুলারিটি, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি হ্যাড এ ভেরি বিগ রোল টু প্লে ইন স্টার্টিং আপ দ্য বাজ, যে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলস তৈরি হতে হবে, আমাদের লোকাল কমিউনিটির আসলে গ্রুপস তৈরি হতে হবে, যাদের সাথে ব্রিটিশদের একটা ইন্টারাকশনের প্ল্যাটফর্ম তৈরি হতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু মানে behind the scenes, Chaudhry Maizuddin বিশ্বাস had a very big role to play in creating this sort of a thought process, কারণ তার আগে পর্যন্ত আসলে
তাদের সাথে ব্রিটিশদের সাথে যে একটা সেম প্ল্যাটফর্মে বসে একটা নেগোসিয়েশন করার যে একটা সুযোগ হতে পারে, এটাই আসলে ম্যাক্সিমাম মানুষ আসলে চিন্তা করার সাহসই পেত না। তো সেই জায়গাটাতে আসলে উনি খুবই একটা ভেরি কনফিডেন্ট সর্ট অফ এ পার্সন ছিলেন, কোনো কিছু কেয়ার করতেন না, এবং আসলে লাইফে এত রকম ধাক্কা এত কিছু মানে এনডিওর করে উনি যেই পজিশনে এসেছেন, ওনার ওই ধরনের একটা অন্যরকম কনফিডেন্স কাজ করতো। তো সেই জিনিসটা আসলে ইট স্টার্টেড স্পার্কিং ডায়ালগ ইন ক্যালকাটা অল ওভার বেঙ্গল। তো এটার এক্সটেনশনটা আরেকটু ফার্দার আমি আরেকটু পরে বলছি। তো ইতিমধ্যে বেসিক্যালি উনি যেহেতু কলকাতায় রেগুলার যাতায়াত করতেন, মিড 1870s লেট 1870s-এর দিকে সময় ঘনাচ্ছে, এরকম সময় উনি মানে দেখলেন যে আসলে দ্য ব্রিটিশ আর স্টার্ট লেইং রেল রোডস অল ওভার ইন্ডিয়া। তো হি invited them to set up a railway connection between ফরিদপুর অ্যান্ড কলকাতা। তো আমি ঠিক মানে জানি না, আমার কাছে মনে হয় যে বেঙ্গলের আর বোধহয় ইস্ট বেঙ্গলের আর অন্য কোনো জায়গার সাথে যত না আগে রেল কানেকশন তৈরি হয়েছে, ফরিদপুরের সাথে বোধহয় সবচেয়ে আগে হয়েছে। কারণ ঢাকাতেও ট্রেন লাইনের কানেকশন খুব সম্ভবত 1903-4 আর্লি 1900-এ এসেছে। ফুলবাড়িয়া স্টেশন এটা বোধহয় একদম লেট 1800s বা 1900s-এর শুরুর দিকে স্ট্যাবলিশড। সো বেসিক্যালি দি আইডিয়া ওয়াজ যে ফরিদপুরে 1876-77-এর দিকে ট্রেন কানেকশন চলে আসে, এবং সেখানে যদি মহিউদ্দিন বিশ্বাস সেখানে নিজে থেকে হি ইনভেস্ট দ্য লট অফ মানি, বিকজ হি বিলিভড দ্যাট কলকাতার সাথে কানেকশনটা ফরিদপুরের যদি তৈরি হয়, ভালো হয়, তাহলে ফরিদপুরের ট্রেড কমার্স ইত্যাদি সব কিছু আরও অনেক বেড়ে যাবে। তো সেই পার্সপেক্টিভ থেকে, সেই চিন্তাভাবনা থেকে উনি এই হি মেক্স এ লট অফ পার্সোনাল ইনভেস্টমেন্টস এজ ওয়েল ইন এস্টাবলিশিং দিস রেলওয়ে কানেকশন, এবং উনি নিজ অর্থায়নে চাঁদপুরের খুব কাছাকাছি একটা স্টেশনও তৈরি করেন। এবং যেটা আসলে ওনার একটা ওয়ান অফ হিজ নেফিউজ, তার নাম ছিল আমির আলী, পরে নাম দিয়েছে, এটা এই সময় না, নামটা পরে দিয়েছে উনি। তো উনি পরবর্তীতে আমির আলী স্টেশন নাম দিয়েছিল ওই স্টেশনটার। সো this is the way that he started expanding and he started contributing to infrastructural developments. উনি ওনার যে বিভিন্ন জায়গায় যে উনি এভাবে ছড়িয়ে ছিটিয়ে খণ্ড বিখণ্ড করে এস্টেটস কেনা শুরু করলেন, তো সেই সময় উনি যেটা করা স্টার্ট করলেন,